আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি যারা গুমের শিকার হয়েছেন, যারা ভয়ঙ্কর নির্যাতনের হাত থেকে ফিরে এসেছেন তাদের সাথে। আমরা কথা বলি যারা এখনও গুমের শিকার হয়ে আছেন, যাদের পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজে ফিরছেন, সেই সব হতভাগ্য মানুষদের পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলি যারা গুম, খুন এবং মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের সাথে। আজকে আমরা আমাদের এনটিভি স্টুডিওতে এরকম দুজন মানুষকে স্বাগত জানিয়েছি যারা তাদের নিজেদের জীবনে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তাদের একজন ডক্টর এনামুল হক মনি, তিনি আছেন আমাদের সাথে, এবং আরেকজন আছেন ফশিউল আলম। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনার জন্য। প্রথমে আমি মনি আপনার কাছে যেতে চাই যে আপনি 2018 সালে গুমের শিকার হয়েছিলেন। তখন আপনি কি করতেন বা আপনার পেশা কি ছিল? জি, সুখবি, আপনাকে প্রথমে ধন্যবাদ আমাদেরকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। তো আপনি যে কথাটা বলছিলেন যে আমি ডক্টর এনামুল হক মনি, আমার দেশের বাড়ি পাবনা সদরে, আর আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। সেখানে ভেটেরিনারিতে অনার্স করেছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছি। তো 2012 সালে আমার মাস্টার্স শেষ হয় মাইক্রোবায়োলজিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরের সেমিস্টারেই আমি স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়াতে চলে যাই। তো 2013 সালের মার্চ সেমিস্টার থেকে আমি সেখানে পিএইচডি করতে যাই দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করতে যাই। তো 2013 থেকেই আমি দক্ষিণ কোরিয়াতে মাঝে মাঝে আসা যাওয়া করলেও তখন থেকে আমি দক্ষিণ কোরিয়াতেই আছি, সেখানে বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করি। তো আমার যে গুমের ঘটনা সেটা হলো 2018। তো 13 থেকে 18 পুরো সময়টাই আমি দক্ষিণ কোরিয়াতে। সেখানে আমি ছিলাম। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই, আমাদের বোন নাই। 5 ভাই, আমি সবার ছোট। আপনার অন্য ভাইরা কে কি করেন? আমার বড় 2 ভাই পাবনাতে প্রাইভেট জব করে। আমার 3 নম্বর ভাই ডক্টর মাহমুদুল আলম, সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আর আমার ইমিডিয়েট বড় ভাই, সে বেবজার ডেপুটি সেক্রেটারি। আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন? আমি প্রত্যক্ষভাবে ওইভাবে রাজনীতির সাথে জড়িত না, তবে বরাবরই আমি ফ্যাসিবাদ বিরোধী লেখালেখি করতাম। দক্ষিণ কোরিয়া থেকে আপনারা জানেন যে গত 15 বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন চলছে হাসিনার, তো আমি সবসময় এর বিপক্ষে ছিলাম, এর বিপক্ষে লেখালেখি করতাম। তবে ছাত্র জীবনে আমি ছাত্রদল, ছাত্র শিবির সবার সাথেই ভালো সম্পর্ক ছিল, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং শিবিরের সাথে উঠা বসা করেছি, তাদের সাথে চলাফেরা করেছি। তো ওইভাবে অ্যাক্টিভলি বলতে গেলে রাজনৈতিক পরিচয় বলার মতো নেই, তবে এতটুকু বলতে পারি যে আমি ফ্যাসিবাদ বিরোধী ছিলাম। জি, তারপরে 2018-তে কি হলো? তো যেটা বলছিলাম যে 2018-তে আমি যখন আমার বরাবরই স্বপ্ন ছিল যে আমি পিএইচডি শেষ করে দেশে ব্যাক করব এবং দেশের একাডেমিয়া এবং রিসার্চে কাজ করার ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা থেকেই 2018-তে আমার যখন পিএইচডির ডিফেন্স হয়, ডিফেন্স দেওয়ার পরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার লেকচারার ইন্টারভিউয়ের কল আসে। তো যেহেতু আমার পিএইচডিও প্রায় শেষ, আমি ডিফেন্স দিয়েছি সদ্য, তখন আমি লেকচারার ইন্টারভিউ দেওয়ার জন্য বাংলাদেশে আসি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারের ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইন্টারভিউ শেষ করে এবং পরিবারের সাথে সময় কাটিয়ে, এটা ছিল 2018 অক্টোবরে আমি আসি, এবং 2018 সালের 21 নভেম্বর ছিল আমার ফিরতি ফ্লাইট। দক্ষিণ কোরিয়াতে 1 মাস দেশে অবস্থান করি। তো যেদিন আমার ফিরতি ফ্লাইট ছিল 2018 সালের 21 নভেম্বর, আমার ফিরতি ফ্লাইট ছিল রাত 1টার সময়। তো রাত 10টায় আমি বিমানবন্দরে ঢোকার চেষ্টা করি বিমানবন্দরে। তো আমি তখন একাই ছিলাম, যেহেতু আমার সাথে জাস্ট একটা হ্যান্ড ট্রলি, খুব বেশি মালামাল ছিল না। তো বিমানবন্দরে যখন আমি ঢুকতে লাগবো, মানে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তাটা,
আনুমানিক রাত 10টার দিকে। ওখান থেকে যখন বিমানবন্দর স্টেশনে ঢুকতে লাগছি তখন একজন মানে আননোন মানুষ আমার এবার হাত ধরছে। হাত ধরে আপনি তখন হেঁটে যাচ্ছিলেন? হেঁটে যাচ্ছিলাম বিমানবন্দরের সামনে। ওই দিন আমি যেহেতু বললাম একা ছিলাম, তো আমার বিমানবন্দরের পাশে এক ছোট ভাইয়ের বাসা, তো তার এখানে বিশ্রাম করছে একদম বিমানবন্দরের পাশে আশকোনাতে। তো তার ওখান থেকে রিক্সা দূরত্ব, তো আমি রিক্সা নিয়েই আসছি, মানে 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া। তো রিক্সা ভাড়া দিয়ে জাস্ট, যেহেতু রিক্সা তো আর বিমানবন্দরের ভিতরে যায় না, তো আমি হেঁটে হেঁটে জাস্ট রাস্তাটা পার হয়ে বিমানবন্দরের স্টেশনে ঢুকতে লাগছে, মানে হাইওয়ে থেকে ক্রস করে বিমানবন্দরে ঢুকতে লাগছে। তখনই আমার হাতটা ধরছে। হাতটা অপরিচিত একজন, তখন আমি চিনি না। যখন চিনবো আমি তখন তার পরিচয়টা বলবো। তো হাত ধরে বলছে যে এনামুল হক মনি, আজকে রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? তো আমি স্বাভাবিকভাবেই ভাবছি যে আমার সাথে কেউ দেখা করার জন্য, কারণ কয়েকজন অপেক্ষা করছে, যেহেতু আপনারা জানেন যে বিদেশ আসা যাওয়ার সময় অনেকেই প্রয়োজনীয় অনেক কিছু, আমার জন্য 2 জন অপেক্ষা করছে, প্রয়োজনীয় একটা ডকুমেন্ট দেবে। তো আমি ভাবছি তাদের কেউ একজন। তো আমি বলছি জি। তো জি বলার সাথে সাথেই ওখানে তাদের আগে থেকেই গাড়ি দাঁড় করানো ছিল, মাইক্রো কার। তো আমাকে এরকম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিছে। আর ভিতরে 2-3 জন ছিল, তারা জাস্ট এরকম ধরে ভিতরে ঢুকাই নিছে। তো জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে, মানে কিছু বুঝে ওঠে, জাস্ট হাত ধরে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিছে আরেকজন, আর 3-4 জন ভিতর থেকে ঢুকাই নিছে। সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, পাসপোর্ট, যেহেতু আমি ফ্লাই করতেছি, ল্যাপটপ, আমার হ্যান্ড ট্রলি সব কিছু নিয়ে নিছে। নিয়ে দরজা লাগাই দিয়ে গাড়ি টান, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে ফেলে দিছে, ঢুকাই নিছে সব কিছু, চোখ হাত পা বেঁধে ফেলে সব কিছু, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে গাড়ি টান। তো টান দেওয়ার পরে স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত। তো কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে একজন অফিসার মতো, এনামুল হক মনি, ভয় লাগছে? তো আমি বললাম যে হ্যাঁ। তো আপনারা কারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? না, ভয়ের কিছু নেই, আমরা কিছু জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনেছি, তাড়াতাড়ি আমাদের কথাগুলোর জবাব দাও, আমরা তোমাকে আবার এয়ারপোর্টে রেখে আসবো, মানে আমাকে ইনসাইট করতেছে। তাই আমি বললাম যে হ্যাঁ, কি জবাব চান আপনারা? তো বলো তোমরা। সামনে তখন আপনারা জানেন যে 2018 সালের 30 ডিসেম্বর যে মিডনাইট ইলেকশন হয়, তো ইলেকশনের আগে ফ্যাসিবাদী সরকার যেমন ধরপাকড় করতেছিল, গ্রেপ্তার করতেছিল, পাশাপাশি তারা গুমও করতেছিল। তো আমার যেহেতু 21 নভেম্বর, মানে ওই সময় এমনিতেই ধরপাকড় চলতেছিল। হ্যাঁ বলো, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো? কোরিয়াতে থাকো, কি সরকার বিরোধী লেখালেখি করো, দেশে কোন ছাত্র রাজনীতি করতা, দল করতা, বলো। আর সামনে নির্বাচন, তুমি ফেসবুকে লেখালেখি করো, ফ্যাসিবাদ বিরোধী লেখালেখি করো, এগুলো আমাদেরকে বলো। তখন আমি বলা শুরু করছি আমার ছাত্র জীবন, আমার কোরিয়ায় আমি গবেষণা করি, আমি পিএইচডি করি, দেশে আসছিলাম, এগুলা। না, আরও কিছু বলতে হবে, তোমার আরও কি আছে সেগুলো বলো। তো এরকম বলতে বলতে, আর যেহেতু আমার মোবাইল, ল্যাপটপ ওদের কাছে আছে, আমার ইমেইল, ফেসবুক, মেসেঞ্জার সব কিছু ঘাটাঘাটি করতেছে, দেখতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। তো এইভাবে গাড়িটা নিয়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো চললো। 1-1.5 ঘন্টার মতো চলার পরে কোথায় যেন থামলাম, যেহেতু চোখ বাঁধা, কোনো কিছু বুঝতে পারতেছি না। তো পরে আমাকে ধরে ধরে তুললো, এই সিঁড়ি সাবধানে ওঠেন এরকম করে ধরে ধরে মোটামুটি 3 তলা মতো তুললো। তোলার পরে ওখানে আবার সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ এবং ভয়াবহ মানসিক এবং শারীরিক নির্যাতন। ওকে, আমরা শুনবো আপনার সাথে যে জঘন্য আচরণ করা হলো সেই গল্প। আমরা একটু ফসিউল আলম, আপনার কাছে যেতে চাই যে আসলে আপনি 2018 সাল পর্যন্ত আপনার পেশা কী ছিল, দেশের বাড়ি কোথায়, হ্যাঁ, কী হয়েছিল আপনার সাথে, যদি আমরা একটু শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি কৃষিবিদ মোহাম্মদ ফসিউল আলম ভূঁইয়া। আমি ফেসবুকে এবং আমার ব্লগিংয়ে আমি ফসিউল আলম নামে পরিচিত। বেসিক্যালি আমি এগ্রিকালচারিস্ট। তো আমি আমার কর্মজীবন শুরু করি। আপনার লেখাপড়া কোথায়? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। তার মানে আপনিও একই ইউনিভার্সিটির, একই ইউনিভার্সিটি, কিন্তু আপনারা তো পরিচিত ছিলেন না। আমার অনেক সিনিয়র, কিন্তু একই বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনারা তো পরস্পর চিনতেন না? পরস্পরকে কি চিনতেন? বিশ্ববিদ্যালয় হিসেবে তো ফেসবুকে আমরা কানেক্টেড ছিলাম, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই ভাইয়ের গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, উনি বিশ্ববিদ্যালয় থেকে চলে আসেন। কিন্তু আপনি দেখেন কাকতালীয়ভাবে আপনাদের দুজনকেই কিন্তু 2018 সালের
আপনাকে তুলে নেওয়া হলো 21 নভেম্বর রাতে, আর আপনাকে নেওয়া হলো 18 অক্টোবর রাতে, কাছাকাছি 11ই অক্টোবর। হ্যাঁ, 11ই অক্টোবর। 11ই অক্টোবর রাতে, কাছাকাছি সময়। এবং আপনারা একই ইউনিভার্সিটিতে, কিন্তু আপনারা কেউ কারোর সাথে ওইভাবে কানেক্টেড ছিলেন না। না না, জি, আমি আমার 4 বোন 1 ভাই। আমি আমার ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী ছিল। আমার গ্রামের বাড়ি নোয়াখালী। আর আমি বড় হয়েছি জিগাতলায়। আর আমি এখন বর্তমানে থাকি উত্তরাতে। আমি যখন গুম হয়েছি তখনও ছিলাম উত্তরাতে। আমি আমার কর্মজীবন শুরু করি চা বাগানের চাকরি দিয়ে। আমি একসময় চা বাগানের ম্যানেজার ছিলাম এবং জিএম ছিলাম। এরপর আমি একটা পর্যায়ে আমার চাকরি থেকে আমি চাকরি বাদ দিয়ে আমি নিজস্ব ব্যবসা শুরু করি। তখন আমার একটা প্রতিষ্ঠান ছিল আতিলা লিমিটেড নামে। ওই প্রতিষ্ঠানটা উত্তরাতে আমার অফিস ছিল। ওই অফিসে আমি সন্ধ্যা 8:45টার দিকে আমার কাজ শেষ করে আমি যখন বের হই, তখন আমার জিগাতলা 2 বন্ধু আসছিল। জি, আমি একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে আপনার কোনো অ্যাফিলিয়েশন বা যোগাযোগ বা জড়িত ছিলেন কিনা? আমি মূলত আমি ছাত্র রাজনীতিতে কোনো দিন আমি রাজনীতি করিনি। আমি ছোটোবেলা থেকে লেখালেখি করতাম, কবিতা লিখতাম, এবং একটা পর্যায়ে আমরা ব্লগিং এবং জাতীয়বাদী প্ল্যাটফর্মে আমরা লেখালেখি করতাম। এবং আমরা ফেসবুকে আমি ফসিউল আলম নামেই, আমার নিজের নামেই আমি লেখালেখি করতাম। তো আমি মোটামুটি ফ্যাসিবাদের এগেনিস্টে ছিলাম এবং এখনও আছি। আমরা সরকারের বিভিন্ন অন্যায়, বিভিন্ন বিষয়গুলি নিয়ে তুলে ধরতাম। আমি মতাদর্শ বিশ্বাসী একজন সমর্থক মাত্র। আমি কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে জড়িত ছিলাম না। তারপরে 2018 সালের 11 অক্টোবর রাতে কি হলো? 2018 সালে 11 অক্টোবর আমি যখন আমার অফিস থেকে বের হলাম, ঠিক আমার অফিসটা ছিল এবি সুপার মার্কেট উত্তরাতে। এটা আমির কমপ্লেক্সের পাশের বিল্ডিং। তো এর পিছনের দিক দিয়ে আমার 2 জন বন্ধু আসছিল, যারা আমার সাথে দীর্ঘ অনেক দিন পর দেখা করতে আসছে। কারণ এর আগের দিন আমি ইন্ডিয়ার থেকে আমি চিকিৎসা শেষ করে আমি একটা ছোট অপারেশন হয়েছিল, তখন গল ব্লাডারের একটা অপারেশন হয়েছিল। আমি চিকিৎসা শেষ করে আমি বাংলাদেশে আসি। তো ওরা ওই জন্য আমার সাথে দেখা করতে আসে। আমি তাদের সব বের হচ্ছি। তো আমি আমার এক ফ্রেন্ড, সে আমাকে বলল যে আমি তাহলে তোমাকে বাসায় নামাই দিয়ে যাই। তো ও একটু দূরে ছিল, আমি জাস্ট ওর হুন্ডাতে পাশে দাঁড়াইছি। এমন সময় খুব সম্ভবত 2 থেকে 3 জন লোক আমার পিছনে আসলো, এসে হাতের ধরে একটা পিস্তল করলো আমার এই জায়গাতে। একটা শক্ত, আমি পিস্তল তখন বুঝিনি, শক্ত কিছু লাগলো। তখন আমাকে বলল যে আপনি কোনো কথা বলবেন না, কোনো মুভমেন্ট করবেন না, আমরা যা বলি তাই শুনবেন, নতুবা এখানে আপনার লাশ পড়ে যাবে। আমি তখন আর কি বলবো বা কি করব আমি আসলে বুঝতেছিলাম না। আপনার ওই 2 বন্ধু ওরা আসতেছিল, পিছনে ছিল আমার। কিন্তু ওরা কি এই ঘটনা দেখলো না? ওরা নাকি খেয়াল করে নেই। আমি জাস্ট হুন্ডাটা আমি একটু আগে নামছি, ওরা পিছন দিয়ে আসতেছিল। ওরা খেয়াল করছে, হয়তো দেখছে। হ্যাঁ, পরে আমি জিজ্ঞেস করছি, ওরা দেখছে। ওদেরকে বলল যে কোনো কথা বলবেন না আপনারা। ওরা পরিচয় জিজ্ঞেস করলো, বলল যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক, আপনারা এই ব্যাপারে কোনো কথা বলবেন না, কোনো কিছু জানাবেন না, আপনারা সোজা বাসায় চলে যান। এবং এটা ওদেরকে নাকি পরবর্তীতে বলছে। জাস্ট ওই সময় আমি ওদের কি বলছে বা কি করেসপন্ডিং আমি কিছুই জানি না।
আমাকে ওইখান থেকে একটা গাড়ি সাদা রঙের মাইক্রো, ওর পিছনে আমাকে নিয়ে সামনে বোধহয় 10 গজ সামনে ছিল গাড়িটা, উঠলাম। উঠার পর গাড়িতে উঠায় আমাকে বলল যে কোনো কথা বলবেন না, আপনার মোবাইল, আমার একটা ব্যাগ ছিল সাথে, ব্যাগে আমার অফিসের ছবি এবং অন্য ডকুমেন্টস ছিল। তো ওগুলি সব নিয়ে নিল, নিয়ে আমার হাত বেঁধে ফেলাইলো, আমার চোখ বন্ধ করে ফেলাইলো, চোখ গামছা দিয়ে, একটা পুরান নোংরা গামছা দিয়ে আমার চোখটা বেঁধে ফেলাইলো। তো বেঁধে ফেলাইলো। আমি জিজ্ঞেস করলাম কী করলাম, কোনো কথা বলবেন না, আমরা আপনাকে যেখানে নিতে চাচ্ছি বা আপনাকে যে জন্য নিচ্ছি ওইটা, আপনি কেন ফেসবুকে লেখালেখি করেন, আপনি কেন সরকারের বিরুদ্ধে লেখেন। আমি তখন বুঝতে পারলাম যে যেহেতু এর আগে আমাদের কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজন, শোভন এবং ওয়াসিম ইফতেখার, এদেরকে গুম করা হয়েছিল। তো আমি তখন বুঝতে পারছি যে আমি মনে হয় ওই থটের মধ্যে চলে আসছে। তখন আমি কোনো আর কথা বললাম না, চিন্তা করলাম যে কি করা যায় বা কি চিন্তা ভাবনা করতেছে। ইন দ্য টাইম আমাকে তারা গাড়িতে উঠে গাড়ি অনেকক্ষণ চলার পর, প্রায় 20-30 মিনিট চলার পর একটা জায়গায় থামলো। আমার তো চোখ বন্ধ, আমি তো বুঝতেছি না। থামার পর বললো যে আপনি এখানে নামেন। তা আমাকে 2 জন ধরে ধরে নামাইলো। নামানোর পরে আরেকটা গাড়িতে উঠাইলো। ওই গাড়ির রং বা কি আমি কিছু জানি না। উঠানোর পর প্রায় ঘণ্টাখানেক গাড়িটা চললো। এটা আমার একটা অনুমান, বাট কতক্ষণ, একটা দীর্ঘ সময় গাড়িটা চলছে। চলার পর একটা জায়গায় আসলো, গেট খুললো। তো বুঝতে পারলাম যে কোনো একটা জায়গাতে আমি ঢুকতেছি। তো গেট খোলার পর ওই জায়গাতে আমাকে যখন ঢুকানো হলো, ওরা, আমার তখন চোখ বন্ধ, আমাকে ধরে ধরে তারা নামালো। নামে একটা রুমে আমাকে বসতে বলে আমি অনেকক্ষণ, ঘন্টা খানিক ওইখানে বসেছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হবে। ইন দ্য টাইম তারা আমাকে একটা সময় বলল যে আপনি কি রাত্রে কিছু খাবেন। আমি বললাম, আমি কোনো কথা বলি নাই। আমি বুঝতে পারছি যে আমি কোনো একটা পরিস্থিতির মধ্যে চলে আসছি। আমি চিন্তা করলাম যে কি কথা বলবো, আমি কোনো কথা বললাম না। ওরা আমার চোখ বন্ধ। ওই অবস্থায় আমাকে ওরা নিয়ে গেল আরেকটা রুমে, যেখানে আমি বুঝলাম যে অনেকজন লোক ছিল, অনেক লোকের কথাবার্তা হচ্ছিল। আমি বুঝতে পারি। এনামুল হক মনি, আপনাকে নিয়ে যাওয়া হলো এক বদ্ধ ঘরে। সেখানে আপনি বলছিলেন যে রাতের আধারে আপনার উপরে ভয়ঙ্কর নির্যাতন নেমে আসে। কি বলল তারা প্রথম আপনাকে ওই ঘরে প্রবেশ করানোর পরে? জি, যেটা বলছিলাম যে আমাকে আনুমানিক 3 তলার মতো একটা ফ্লোরে নিয়ে গেল। তো পুরোটাই যেহেতু চোখ বাঁধা, দেখার উপায় নাই। তো সেখানে বসানোর পরেও স্বাভাবিকভাবেই মনের মধ্যে আতঙ্ক। তখনও আমাকে আস্তে আস্তে সব কিছু জিজ্ঞাসাবাদ শুরু করলো, আমার নাম, বাবার নাম, ঠিকানা, দেশে কোথায় পড়াশোনা করেছি, কোরিয়ার পিএইচডি কোথায় পড়াশোনা করি, সব কিছু। এরপরে আস্তে আস্তে শুরু করলো যে কেন সরকার বিরোধী লেখালেখি করি। আমি যেটা বলেছি যে শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী, সরকার বিরোধী ছিলাম। সেই হেফাজতের আন্দোলন থেকে শুরু করে সবসময় সরকারের যে দুর্নীতি এবং সরকারের যে করাপশন, সেগুলোর বিরুদ্ধে সবসময় আমি ফেসবুকে সরব ছিলাম। মাঝে মাঝে ব্লগেও ছোটোখাটো লেখালেখি করতাম। তো সেগুলো জিজ্ঞাসাবাদ করতেছে জামায়াতের বা বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার সাথে যোগাযোগ আছে কিনা, ফেসবুক মেসেঞ্জার ঘাটাঘাটি করতেছে, এগুলো জিজ্ঞাসা করতেছে। আর মাঝে মাঝে যেটা করে যে যেহেতু চোখ বাঁধা, এমনিতেই মনের মধ্যে আতঙ্ক, কানে ইলেকট্রিক শক দেওয়ার জন্য পড়ায় দিছে। এনামুল্লাহ আমাদের হাতে কিন্তু বাটন হচ্ছে, যে কোনো সময় শক দিব। আর কানের কাছে বন্দুকের লোড করার শব্দ করে, এই বুঝি গুলি করবে, লাঠি খটখট শব্দ করে, মানে চারপাশে একটা ভীতিকর পরিবেশ।
ভীতিকর পরিবেশ তৈরি করে যে এমনিতেই স্বাভাবিকভাবে এমনি তার প্রতি মুহূর্তেই তো মানে আপনারা জানেন যে কোনো মুহূর্তে মেরে ফেললেও কেউ দেখেন নাই, স্বাভাবিকভাবেই আতঙ্ক। তো এরকম একটা ভীতিকর পরিবেশে জিজ্ঞাসাবাদ চলতেছে, কথাবার্তা চলতেছে। এরপরে আমাকে নিয়ে গুমের যে রুম, গুমের ঘরে রাখলো। তো সেখানে যাওয়ার পরে আমার গুমের রুমে রাখার পরে আমার চোখটা খুলে দিল, এই প্রথম আমার চোখ খুলে দিল। মানে টর্চারের মাত্রাটা কি কি ছিল? কি টর্চারের মাত্রাটা খুবই ভয়াবহ, আমি আসলে বর্ণনা করার মতো না। যেটা আমার ক্ষেত্রে স্পেশালি যেটা করছে যে ওরা বলে বাঁশডলা। বাঁশডলাটা এমন যে আমাকে এরকম 2 হাত এভাবে বাঁধছে, 2 পা বাঁধছে, বেঁধে চিৎ করে শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে হাতের এখানে একটা বাঁশ আড়াআড়ি করে দিছে, পায়ের উপর দিয়ে বাঁশ একটা আড়াআড়ি দেওয়ার পরে 2 যে বাঁশ থাকলো, বাঁশের উপরে এই পাশে 2-2-4 জন, এই বাঁশের উপর 2-2-4 জন, তো মোটামুটি 6 থেকে 8 জন 2 বাঁশের উপর দাঁড়ায় এইরকম চাপ দিয়ে একবার এদিকে একবার এদিকে, মানে স্বাভাবিকভাবে বললে রুটি আমরা যেভাবে বলি, রুটির আটাটাকে যেভাবে আমরা পিষে পিষে বড় করি, সেম ওই রকম বাঁশ ডলা, মানে এই পাশে একটা বাঁশ দিয়ে এই পাশে হাতের উপর দিয়ে বডিতে ডলা দিচ্ছে, এখানে ডলা দিচ্ছে। তো এটার ফলে ওরা যেটা করে যে মানে বাহ্যিক দিক থেকে দেখে মনে হয় না যে ওই রকম টর্চার হয়েছে, কিন্তু চাপের ফলে ভেইন এবং নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং সেন্সিটিভিটি থাকে না। তো আমার এই বাঁশ ডলার পরে এই 2টা হাত, এই অংশটা পার্শিয়াল প্যারালাইজড মতো হয়েছিল প্রায় 2-2.5 মাস, এবং আমি এই 2টা আঙ্গুলের কোনো ফিলিংসই পাইতাম না। এই 3টা আঙ্গুল দিয়ে আমাকে খাওয়া দাওয়া করতে হয়েছে দীর্ঘদিন। এই বাঁশ ডলা দিছে, আরও কিছু নির্যাতন করছে। তো পরে আমাকে যখন গুমের রুমে রাখলো, প্রথমে চোখটা খুলে দিল, খুলে দেওয়ার পরে আমি দেখতে পেলাম যে গার্ডরা হাঁটাহাঁটি করতেছে, র্যাবের ড্রেস পরা। তো আমি তখন বুঝলাম যে এটা র্যাব, কিন্তু র্যাবের কোন ইউনিট আমি তখন জানি না। জি, আমরা তারপরের বর্ণনায় যাব। আপনার সাথেও কি ঠিক এরকমটি হয়েছিল যে আপনাকে রুমে নিয়ে গেল, 1-1.5 ঘন্টা আপনাকে গাড়িতে ঘুরালো, তারপরে আপনাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল, সেখানে আপনাকে চেয়ারে বসালো, তারপরে আপনার কাছ থেকে জানতে চাইলো যে আপনি কি খাবেন? তারপরের দৃশ্যটা বা পরের দৃশ্যপটটা কি ছিল? হ্যাঁ, আমার ক্ষেত্রে একটু ব্যাপারটা অন্যরকম ছিল। আমাকে প্রথম যেদিন জিজ্ঞাসাবাদ করে সেদিন অনেকগুলি লোকের সামনেই আমাকে জিজ্ঞাসাবাদ করে। তা প্রথমে আমাকে যে বসায় বলে যে চা খাবেন, তো আমি বললাম যে হ্যাঁ চা খাবো। তো তারা বলল যে আপনি কেন ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখেন? আমি বললাম যে দেখেন, আমি তো এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের কৃষি, আমি যেহেতু এগ্রিকালচারিস্ট, আমি এদেশের মানুষের নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি লিখি, সেটা সরকারের পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি জাস্ট এই কতটুকু কথা বলার প্রেক্ষাপটে তাদের একজন আমাকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল। আমার কানের এখানে বরাবর। আমি সম্ভবত সামনে একটা টেবিল ছিল, আমার চোখ বন্ধ, আমি ঠিক বলতে পারবো না, ওই টেবিলের মধ্যে আমি পড়ে গেলাম। আমি দীর্ঘ 19 দিন ঘুমছিলাম। তো আমাদের ঘুমের মধ্যে ওই রাতে প্রথম রাতটা ছিল একটা ভয়াবহ অবস্থা। এরপরে $10 এই পাঠটা আমাকে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে শুরু করছে। প্রথম দিন তারা লাঠি দিয়া খুব করলো, আর খুব সম্ভবত কাঠের কিছু একটা দিয়ে আঙ্গুলের এখানে দিয়ে আমার চাপ দিত। বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতেছিল যে যেমন ফেসবুকের আমার বিভিন্ন আইডির আমার পাসওয়ার্ডগুলি নিয়ে এক এক করে এটা লেখা কেন লিখলেন, এটা কী জন্য লিখলেন, বিভিন্ন বিষয়, এটা প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কেন লিখলেন, এটা প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন লিখলেন, প্রেসিডেন্ট একটা জায়গাতে আমাদের দেশে অনেকগুলি খুনিকে মাফ করছে, সেক্ষেত্রে আমি ওইটার বিরুদ্ধে কথা বলছি,
যে এত দাগি খুনিকে কেন মাফ করলো। অর্থাৎ জেনারেল আজিজ আহমেদের ভাইদের হ্যাঁ, বিষয়টা কি তখন সামনে এসেছিল? সামনে আসলো। তো আপনি কি সেইটা নিয়ে লিখছিলেন? হ্যাঁ, আমি সেটা নিয়ে লিখছিলাম। তো জিজ্ঞেস করলো যে এটা কেন লেখছেন, প্রেসিডেন্ট একজন সম্মানিত ব্যক্তি, আপনি কেন এটা নিয়ে লেখা লিখলেন। তখন আমি বললাম যে এটা তো তারা তো স্বীকৃত খুনি এবং তারা এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ। তো আমি দেশের নিরাপত্তার জন্য আমি এতটুকু বলার সাথে সাথে ওইখানেই তারা একজন কি জানি বলল, ওইখানে ভিতরে সবাই সবাইকে মামা বলে সম্বোধন করত। এটা হলো আরেকটা রূপ, কেউ কাউকে নাম ধরে ডাকতো না, বলতো যে একজন বলল যে মামা ইলেকট্রিক বলে না, ওরা বলছে যে কানে ক্লিপ নিয়ে আসে। তো আমাকে কানে ক্লিপ পরানো হলো, 2 কানে ক্লিপ পরায় বোধহয় 15-20 সেকেন্ড ইলেকট্রিক শক প্রথম দিনে। আমি সেন্সলেস অবস্থায় পড়ে গেলাম। এরপর ওই মাটিতে থাকা অবস্থায় তারা একজন বুট দিয়ে আমার হাতের তালুর উপরে একজন মেলে রাখলো, আর কেউ একজন লাফাচ্ছিল। আমি চিৎকার করে কাঁদলাম। তখন বলল যে তোর সারা জীবনে লেখার স্বাদ মিটাই দিব। মানে আপনার হাতের উপরেই ক্ষোভ ছিল বেশি? হ্যাঁ, হাতের উপরে তারা বুট দিয়ে লাফাচ্ছিল। মানে এই হাত দিয়ে লেখেন? হ্যাঁ, এটা ইলেকট্রিক শকের পর আমি খুব সম্ভবত 15-20 মিনিট অজ্ঞান ছিলাম। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার হাতের উপরে এই অবস্থা। ওদিন রাতে আমাকে প্রচণ্ড রকম ওরা একটা পর্যায়ে আমি শুয়ে গেলাম যে না, হয়তো এইটাই আমার নিয়তি ছিল, আল্লাহ হয়তো এইভাবেই নিয়তি রাখছে। আমি তাদেরকে বললাম যে আমার কিছু জিজ্ঞাসা করার থাকলে বলেন। বোধহয় রাত তখন অনেক রাত হয়েছে। ওরা একটা পর্যায়ে আমাকে উঠিয়ে একটা চেয়ারে বসালো, আবার বসায় বলল যে আপনি তো জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী, মাওলানা ভাসানীর আদর্শে বিশ্বাসী। তো আমি আসলে মাওলানা ভাসানী এবং জিয়া রহমানের আদর্শ নিয়ে প্রায় বিভিন্ন কথা বলতাম। তো আপনি এই যে আদর্শের বিশ্বাসী, সরকারের সমালোচনা করতে হবে, আপনি কি দেশের পরিস্থিতি বুঝেন না? তখন আমি আসলে ওই সময় থেকে আমি চিন্তা করছি আর কোনো কথা বলবো না, কারণ কথা বললে অত্যাচার, মানে একটা প্রতিবাদ করলে অত্যাচার। তারা একবার বলল যে আপনি জিয়া রহমানেরকে নিয়ে কবিতা কেন লিখলেন, তাকে তো নিয়ে কবিতা লেখার বিষয় না। তখন আমার জিনিসটা আমার কাছে খুব কষ্ট মনে হয়েছে। আমি বললাম যদি শেখ মুজিবকে নিয়ে কবিতা লেখা যায়, জিয়া রহমানকে নিয়ে কেন লেখা যাবে না? এটা আপনি বলেছেন তাদেরকে? হ্যাঁ, বলছি। এই বলাটা আমার জন্য একটা বড় কাল হয়ে গেছিল। কেমন? এরপর তারা গণপিটুনি যেটাকে বলে, বসা অবস্থায় আমাকে একজন দূর থেকে এসে বোধহয় লাথি মারল, আমি পড়ে গেলাম। আসলে এই ঘটনাগুলি বলতে গেলে আমি ট্রমাটাইজড হয়ে যাই। এই মেমোরি খুব কষ্টের।
আমি 19 দিন ঘুমে 1 ঘন্টা যে কষ্টগুলি অনুভব করছি তা আমার সারা জীবনেও কোনোদিন কষ্ট করি নাই। আমি বাবার একমাত্র ছেলে ছিলাম। আমার বোনরা সবাই দেশের বাইরে থাকে, তারা দেশের বাইরে সেটেল এবং ভালোভাবে সেটেল। তারা অনেক অনুরোধ করছিল যে তুমি চলে আসো। তারা স্বক্ষেত্রে, একজন ডাক্তার অস্ট্রেলিয়াতে, একজন 2 বোন আমার কানাডাতে, তুমি আমাদের কাছে চলে আসো। আমি দেশ এবং দেশের জন্য এবং এই দেশে কিছু এগ্রিকালচার এবং কৃষি নিয়ে কিছু করতে চাই বলে আমি দেশে পড়েছিলাম। আমি পারতাম এ দেশ ছেড়ে চলে যেতে, কিন্তু তা করিনি। আমি চেষ্টা করছি। আপনি এখনো আপনার হাত স্বাভাবিক হয়নি? না, আপনি ঠিকমতো আপনার নামটা লিখতে পারছেন না? না, এটা আমার এখনো হাত কাঁপে, এখনো হাত কাঁপে। আমি আমার ওই দীর্ঘ 19 দিনের ঘুমের পর আমি প্রায় 1.5 বছর আমি ঠিকভাবে হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। একেবারে খাওয়া দাওয়া 6 মাসের মতো খেতে পারতাম না। আর হাঁটা চলা আমার প্রায় 1 বছর সময় লাগছে রিকভারি হতে। অর্থাৎ আপনি আপনার পরিবারের মানে একটা আদুরে সন্তান ছিলেন। জি। মানে আপনি এই যে গুম, আপনাকে কে বা কারা নিয়ে গেল, আপনার পরিবার কোথায় কোথায় আপনার সন্ধান করলো, কি করলো? আমার ওয়াইফের বড় ভাই, উনি লেফটেন্যান্ট কর্নেল, উনি বিভিন্ন জায়গায় অনেক খোঁজখবর করছে। আমার বাবা ডিবি অফিসে, আমি পরবর্তীতে শুনছি সবাইকে, আমার বৃদ্ধ বাবা থানায় থানায় ঘুরছে। একটা পর্যায়ে এমন বলা হইতো যে যদি আপনারা কিছু বলেন, আমরা জিডি করার চেষ্টা করছিল একবার, কিন্তু কোনো থানা আমাদের জিডি নেয় নাই। আমার বাবা অনেকবার উত্তরা থানাতে অনেকবার যে ওসিকে রিকোয়েস্ট করলো যে আমার ছেলের একটা সন্ধান দেন। প্রত্যেকটা মর্গে লাশ পড়লে পরের দিন খোঁজ নেওয়া হতো। আমার বৃদ্ধ বাবা ডিবি অফিসে মিন্টু রোডের এখানে বসে থাকতো, দিনকে দিন রাতকে রাত বসেছিল, কিন্তু কোনো খোঁজ পায় নাই। আমার বাবা যখন আমি ঘুম থেকে ফেরত আসি, জেল জীবন থেকে ফিরে আসি, তখন আমার অন্য গুম বন্ধুদের কথা শুনে আমার বাবা আফসোস করে বলছিল যে ছেলেবেলের পড়াশোনা করে মানুষের মতো মানুষ করার কোনো দরকার নাই। 9-10 ম্যাট্রিক পাস করলে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে পাঠাই দিলে বা বাইরে পাঠাই দিলে তাও শান্তি। অন্ততপক্ষে পড়ালেখা করলে তো মানুষ অন্যায় প্রতিবাদ করবে, একটা মানুষ হলে তো অন্যায় প্রতিবাদ করবে। সেটা যাতে আর না হয়, পড়াশোনা করার দরকার নাই, এমন আফসোস করে আমার বাবা বলতো। আমার বাবা অসুস্থ, সবাই দোয়া করবে। আমার বৃদ্ধ বাবা আমার জন্য স্ট্রোক করছে, হার্টে রিং পরানো হয়েছিল। আমরা দোয়া করি আপনার বাবার সুস্থতা যেন ফিরে আসে, উনি যেন সুস্থ হন। আমরা আপনাকে মানে সান্ত্বনা দেওয়ার ভাষা বা আপনার যে যন্ত্রণা, যে কষ্ট আপনারা ভোগ করেছেন, কোনোভাবেই এই যন্ত্রণা বুঝার সক্ষমতা আমাদের তৈরি হয়নি। আমরা শুধু আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে পারি। আপনাকে যখন গুম করা হলো তখন আপনার পরিবারের লোকজন
কি আইনগত পদক্ষেপ নিতে চাইলেন বা কি করলেন যদি বলেন? জি, যেটা বলছিলাম যে আমাকে যখন গুমের রুমে রাখা হলো, তো স্বাভাবিকভাবেই আমার যেহেতু কোরিয়া যাওয়ার ফ্লাইটে ওঠার কথা ছিল, আমার পরিবার যখন দেখলো যে আমি কোরিয়াতে পৌঁছাই নাই, ইভেন এয়ারপোর্টে ঢুকেও কল দেয় নাই, স্বাভাবিকভাবেই তারা আতঙ্কগ্রস্ত এবং আমাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। তো কোরিয়াতেও তারা খোঁজ নিছে, আমার ওয়াইফ খোঁজ নিছে, সেও কোরিয়াতে মাঝে মাঝে যাতায়াত করতো, শুনছে যে আমি ওখানে কোরিয়াতে পৌঁছাই নাই, তখন থেকেই খোঁজাখুঁজি। তো এই অবস্থায় আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ওই দিন রাতে, পরের দিন রাতে আমার নাম্বার থেকে আমার ওয়াইফের নাম্বারে তারা কল করেছে, গুমের ওখান থেকেই কল করে প্রথমে তারা পরিচয় দিচ্ছে হলো অপহরণকারী, যে তারা অপহরণকারী, তারা আমাকে অপহরণ করেছে। কি বললো তারা? আপনার ওয়াইফকে ফোন দিয়ে কোনো ডকুমেন্টস আছে? আমার ওয়াইফ ওই সময় সবাই ধারণা যে আমাকে অপহরণ করে, যেহেতু এয়ারপোর্টে যাচ্ছি, মনে হয় কোনো চাঁদাবাজ আমাকে তুলে নিয়ে গেছে টাকা পয়সার জন্য। তো তখন আমার ওয়াইফ ফোনটা রেকর্ড করছে যে পরের দিন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, যে অপহরণকারীরা আমার হাজব্যান্ডকে অপহরণ করে নিয়ে গেছে, সে কোথায় দেখেন। তো পরে তো আসলে জানা গেছে যে র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই আমাকে গুম করেছে। তো আমি একটু আপনাদেরকে আমার ওয়াইফের সাথে যে র্যাবের কথোপকথন সেই সময় রেকর্ড করেছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দেখানোর জন্য। তো যেহেতু পরে আইন শৃঙ্খলা বাহিনী র্যাবই গুম করছে, এটা আমরা কোথাও পাবলিশ করতে পারি নাই। তা আমি আপনাদেরকে এবং দর্শকদেরকে সেই অডিওটা একটু যদি অডিওটা শোনান। না, আমি তো ঢাকায় না, আমি জামালপুর। আচ্ছা, জামালপুর থাকেন, সমস্যা নাই। জি। তো এখন এনামুলকে আমরা ছাড়ার ব্যাপারে ফোন করছি, ঠিক আছে? ঘটনা কি সেটা এখন জানার দরকার নাই। ঘটনা এনামুল বাসায় গেলে, বাড়িতে গেলে তারপরে বলবে। আচ্ছা, এখন কিছু বলতে পারবো না আমরা, ঠিক আছে? ও ভালো আছে তো ভাইয়া? ভালো না থাকলে কি আমরা যোগাযোগ করতাম? জি জি জি, হ্যাঁ ঠিক আছে। আমি একটু কথা বলতে চাই ভাইয়া, একটু খালি খালি মোর মুখটা খালি শুন ভাইয়া, আমি মরে যাচ্ছি একদম, একটু কথা বলতে দিবেন ভাই? আপনি কি যোগাযোগ করছি দেখে কি এত যোগাযোগ না করলে ভালো হইতো মনে হয় না? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনি যা বলবেন তাই শুনবো, আপনি বলেন। সুস্থভাবে কথা বলেন, আপনাকে বলছি না শক্ত কথা বলেন, কোনো উচ্ছৃঙ্খলার কোনো কিছু দরকার নাই। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা র্যাবের কথা কর্মকর্তা হচ্ছে এটা মানে যারা গুম করলো র্যাব, তারা আমার মোবাইল থেকে আমার ওয়াইফকে ফোন দিয়েছে। যেহেতু আপনি কথা বলছেন, হ্যাঁ আমরা সবার সাথে কথা বলতে পারবো না, কথা একজনের সাথে বলবো। জি। আর আপনি কাউকে কিছু বলার দরকার নাই যদি এনামুলকে পাওয়ার ইচ্ছা থাকে। আচ্ছা, বলবো না আমি কাউকে। কারণ কে কোন দিক দিয়ে কি সমস্যা করে সেটা বলা যায় না, ঠিক আচ্ছা, আছে? জি বলবো না ভাইয়া। এখন আপনাদের দরকার এনামুলকে সুস্থভাবে পাওয়ার, আমরা বুঝি এটা। জি। তো সুস্থভাবে পাইতে হলে আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে। আচ্ছা বলেন। আমাদের 1.5 লক্ষ টাকা দিতে হবে। 1.5 লক্ষ টাকা কখন দিব ভাইয়া? এখন দিবেন? এখন? এত রাতে ব্যাংকে তো টাকা ভাইয়া। আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করব। হ্যাঁ, আমি আপনার টাকা ব্যাংকে? জি ব্যাংকে। আমি তো কেন কোন দোকানদার পরিচিত নাই? এই যে মোবাইলের অ্যাকাউন্টের দোকানদার আছে, জি ওই জন্য কেউ পরিচিত নাই? খোঁজ নিলে পরিচিত মানে হয়তো পাবো, কিন্তু আমি তো মেয়ে মানুষ, এটা তো আমার মানে একজনকে হলেও জানাতে হবে ভাই। না, আপনাকে কেউ যদি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় তো কিভাবে তোলেন? মোবাইল অ্যাকাউন্টে তোলেন না? বিদেশ থেকে তো পাঠায় না, আমার হাজবেন্ড তো মানে, আমি তো প্রাইমারি স্কুলে চাকরি করি, আমার টাকা দিয়ে আমি চলি, বুঝছেন? টাকা পাঠায় না। তারপরে তো এটা এখন তো আর আগের মতো দুনিয়াদারি নাই, ঠিক আছে? জি, আমি যেভাবে হোক পাঠাই দিব ভাই, এখনই আজকেই পাঠাই দিব ইনশাআল্লাহ। আপনি দেখেন, চেষ্টা করেন, যদি পাঠাতে পারেন আমরা রাতের মধ্যে ছেড়ে দিব। আচ্ছা। আর যদি আপনার কথা হলো আপনার যত দেরি হবে আমাদেরও দেরি হবে। না, আমরা পাঠাই দিব ভাই রাতের আর মধ্যে। যদি কাউকে কিছু বলেন, কারোর সাথে পরামর্শ করেন, সবাই কিন্তু পরামর্শ নেগেটিভ দিবে, কেউ কিন্তু না। সুস্থভাবে আমি একজনকে জানাই, আমার একটা ভাই আছে, আমি আমার ভাই ইসলামপুরেই থাকে, আপনি কথা বলছেন মনে হয় তার সাথে, আমি ওনাকে জানাই, উনি টাকার ব্যবস্থা করে দিবে, ওনার পরিচিত বিকাশের লোক আছে।
ইসলামপুরে কে থাকে? আমার বড় বোনের জামাই, আমার দুলা বলেন, ভাই। ওনাকে বলেন না হয় আমার রবি নাম্বারে ফোন করতে, আচ্ছা অথবা আপনি ওনার সাথে কথা বলে আমাকে ফোন করেন। রবি নাম্বারে করেন, ওর মোবাইল এখন বন্ধ করে দিব। আচ্ছা ঠিক ওর আছে। মোবাইল সময় একেবারে ওকে গাড়িতে তোলার পরে ওকে মোবাইল দেওয়া হবে। আচ্ছা ভাই, আমরা টাকা পাঠিয়ে দেব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পরে কি ভাই, সেই রবি নাম্বারটা কি পাওয়া গিয়েছিল? আর আপনাদের সাথে কোনো বেমানি ওই করার কোনো নাম্বারগুলো ওরা কোনো ট্র্যাকিং দরকার করতে নেই। পারে, কোনো জি, জি ইনফরমেশন ভাই, নেই, আমি ওরা পাঠিয়ে খুব দেব, টাকা মানে রাতে পাঠাবো। সিকিউরলি কাজগুলো করতে। ওদের যে নাম্বারে টাকাগুলো যায় সেগুলো আমরা যেভাবে রেজিস্ট্রেশন করি কোনো ইনফরমেশন নাই। আর এটা ফোন দিয়েছিল আমার নিজের নাম্বার থেকে, আমার মোবাইল তো ওদের আচ্ছা, কাছে, ঠিক আছে। আমার ওয়াইফকে ফোন দিয়েছে। ঠিক আছে। পরে কি আপনার ওয়াইফ ওই রবি নাম্বারে টাকা পাঠিয়েছিল? জি, আমার ওয়াইফ 1 লাখ টাকা পাঠায়। এর টাকা কম চাওয়ার কারণ হচ্ছে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে তখন আমি বলছি যে আমি তো কোরিয়াতে পিএইচডি করি, ছাত্র মানুষ, তো আমি কিছু টাকা স্কলারশিপ পাই, আমার তো ওইভাবে সেভিংস নাই, আমার আব্বা খুব ছোট চাকরি করতো, অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তো সব কিছু মিলাই তারা বুঝছে যে আমার কাছে ওরকমটা, আমি কয়েকদিন আগে দেশে আসছি ভাইবা দেওয়ার জন্য, তো ওই জন্য আমার ফ্যামিলির কাছে কম টাকা চাইছে। তো টাকা নেওয়ার পরে তারা হুট করে মোবাইলগুলো বন্ধ করে দেয়, আর কোনো খোঁজ খবর নাই। তো স্বাভাবিকভাবেই আমার ওয়াইফ, আমার ফ্যামিলি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তো তখন তারা বিভিন্ন সাংবাদিকও যোগাযোগ করতেছে যে আমার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। তো তখন সে বলছে যে এরকম আমাদের সাথে তো অপহরণকারী যোগাযোগ করছে পরিচয় দিয়ে, অপহরণকারী পরিচয় দিয়ে, কিন্তু এখনও তার খোঁজ পাচ্ছি না, টাকা নিছে কিন্তু নাম্বারগুলো বন্ধ। তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ আসছে, হয়তো আপনাদের এনটিভিতেও নিউজ করছে বিভিন্ন জায়গায়, যে আমি নিখোঁজ, আমি কোরিয়া প্রবাসী। যে আমি একটা জাস্ট নিউজ প্রিন্ট দিয়ে এনেছি, এটা প্রথম আলোতে। 23 নভেম্বর 2018 সালে কোরিয়া যাওয়ার পথে পিএইচডি গবেষক অপহরণ। তো এখানে আমার ছবি সহ বিস্তারিত নিউজ আসছে যে আমি কোরিয়াতে ফেরত যাওয়ার পথে বিমানবন্দর থেকে আমাকে তুলে নিয়ে গেছে। তো সেই দিন নিউজগুলো প্রায় ভাইরাল মতো হয়ে যায়। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই কোরিয়াতে, বাংলাদেশি প্রবাসী যারা আছে, ছাত্র, ইভেন এম্বাসি পর্যন্ত ইনভলভ হয়, যেহেতু আমি কোরিয়ার রানিং স্টুডেন্ট, বাংলাদেশে এসে অপহরণ হয়ে গেছি। তো সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে আমাকে খুঁজে পাওয়ার, নিউজগুলো শেয়ার করে। তো তখন তারা ওখানে নিউজগুলো দেখে তারাও ঘাবড়ায় যায় যে আমাকে নিয়ে বেশ খোঁজাখুঁজি হচ্ছে, মানে বিভিন্ন মিডিয়াতে আমার অপহরণ এবং তারা যে চাঁদাবাজি করছে সেই নিউজগুলো চলে আসছে। তখন তারা আমাকে ইমিডিয়েটলি আমাকে গ্রেপ্তার নাটকের প্ল্যান সাজায়। তখন রাত আনুমানিক 4টার দিকে আমাকে ঘুমের রুম থেকে বলে আপনি দ্রুত বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যাইতে হবে। তো স্বাভাবিকভাবেই তো প্রতি মুহূর্তে মৃত্যুর আতঙ্ক, আর এখন রাত 4টার দিকে আনুমানিক আমাকে বলতেছে যে অপারেশনে যাইতে হবে। তখন আমি পুরোপুরি শিওর যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাবে, আমাকে শুধু এতটুকুই বলছে আপনি বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যাইতে হবে। এটা কয়দিনের মাথায়? এটা তৃতীয় দিনে। তৃতীয় দিনের মাথায়। তখন আমি তাদেরকে বললাম যে আমাকে একটু সময় দেন, আমি একটু অজু করে নামাজটা পড়ে নিই, আমি জীবনের শেষ নামাজ পড়েই আমি একদম পুরোপুরি শিওর যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাবে। তখন আমি তাদের কাছ থেকে সময় নিয়ে একদম সুন্দর করে নামাজটা পড়ে আল্লাহর কাছে, মানে জীবনের শেষ মুহূর্তের যত মাপ চাওয়া, একদম মৃত্যু পথযাত্রী মানুষের যে অবস্থা হয়, আমি সেভাবে আল্লাহর কাছে অঝোরে কান্নাকাটি করে মাপ সেই চেয়ে বের মুহূর্তে হলাম। আপনার কার চেহারা আপনার চোখের সামনে ভেসে ওঠে? স্বাভাবিকভাবেই আমার বাবা মা, আমার বৃদ্ধ বাবা মা, আমার একটা ছেলে ছিল তখন 2.5 বছর বয়স, ছেলেটার কথা খুবই মনে হচ্ছিল, আমার স্ত্রী, বাবা মা, স্ত্রী, ছোট্ট মাসুম ছেলেটার কথা মনে হচ্ছিল, আর বাকি সবার কথা তো মনে হচ্ছিল। এবং মনে হচ্ছে যে জাস্ট মৃত্যু পথযাত্রী মানুষের একটা অনুভূতি যে কেমন হয়, সেদিন আমি জাস্ট আমাকে বলছে যে আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। আমি নামাজ পড়ে অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চেয়ে বের হলাম, আমাকে চোখ বেঁধে নিয়ে বের হলো। তো চোখ বেঁধে নিয়ে যখন গাড়িতে তুললো তখন আমার চোখটা একটু খুলে গেছে। আমি দেখলাম তিনটা গাড়ি অস্ত্রশস্ত্র সজ্জিত, একদম মানে মারার জন্য যেরকম প্রস্তুতি সেরকম প্রস্তুতি নিয়ে আমাকে একটা গাড়িতে তুললো। গাড়িতে তুলে গাড়িটা প্রায় 1.5 ঘন্টা মতো চললো। পুরো রাস্তা চলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, মাপ চাচ্ছি, মানে খালি চিন্তা করতেছি যে মানে বাংলাদেশে যেরকম আমাকে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে, কোনো ব্রিজে নিয়ে যাবে বা কোনো ফাঁকা মাঠে নিয়ে যাবে, গিয়ে গুলি করে লাশটা হয়তো নদীতে ফেলে দিবে বা ফাঁকা মাঠে খালে বিলে ফেলে, ওরকম একটা চিন্তা করতেছে। আল্লাহর কাছে মাপ চাইতে যাইতে যাচ্ছি, গাড়ি চলতেছে। তো ঘন্টা 1.5 পরে গাড়িটা কোথায় যেন থামলো। তো কোথায় থামলো আমার তো যেহেতু চোখ বাঁধা বুঝতে পারি নাই। ওরা আমাকে গাড়িটা থামায় 10-15 মিনিট কোথায় যেন গেল। এরপরে এসে 10-15 মিনিট পরে আমাকে গাড়ি থেকে নামাই দিল। নামাই দিয়ে আমার 3 দিন আগে যেভাবে তুলে নিয়ে গেছে আমার ল্যাপটপের ব্যাগ, হ্যান্ড ট্রলি সব কিছু হাতে ধরাই দিল। ধরাই দিয়ে চোখটা খুলে দিল যে যা, তুই যেখানে খুশি যা। তখন আমি দেখি বিমানবন্দর স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন লেখা। কারণ আমাকে যে
আগের দিন যে পত্রিকায় নিউজ হয়েছে যে আমার বাড়ি পাবনা, আমাকে বিমানবন্দর থেকে অপহরণ করে নিয়ে গেছে, এরকম নিউজ হয়েছে, সেটাকে কাউন্টার দিয়ে নাটক সাজানোর জন্য তারা আমাকে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। নামাই দিয়ে তারা আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে একটা ট্রেনের টিকিট কেটে ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকাই দিছে যে আমি এইমাত্র পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে করে বিমানবন্দর স্টেশনে এসে নামলাম, এরকম একটা ট্রেনের টিকিট আমার ল্যাপটপের ব্যাগে ঢুকাই দিছে। দেওয়ার পরে আবার যে লোকটা 3 দিন আগে আমার হাত ধরে তুলে নিয়ে গেছিলো, সে আবার খপ করে আমার হাতটা ধরলো। তাকে আমি এক চিনি, বলবো বলে এই তোরা সরকার বিরোধী লেখালেখি করিস, আমি সরকারের দুর্নীতি অপকর্ম নিয়ে লেখালেখি করিস, তোর নামে গোপন তথ্য আছে, তুই এখন পাবনার ঈশ্বরদী থেকে আসবি, সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা তোকে ধরতে আসছি। আমার ল্যাপটপের ব্যাগের থেকে ট্রেনের টিকিটটা বের করে আশেপাশের লোকজনকে দেখাচ্ছে, এই যে দেখেন ভাই, এরা সরকার বিরোধী সন্ত্রাসী লেখালেখি করে, সরকার বিরোধীরা, এরা আওয়ামী লীগের বিপক্ষে এবং আওয়ামী লীগের দুর্নীতি অপকর্ম নিয়ে লেখালেখি করে, আমরা গোপন তথ্যের ভিত্তিতে একে ধরতে আসছি, এখন ঈশ্বরদী থেকে আসবে, পাবনা ঈশ্বরদী থেকে, গোপন তথ্য ছিল এই দেখেন ট্রেনের টিকিট। কারণ আগের দিন রিপোর্ট হয়েছে আমার বাড়ি পাবনা, বিমানবন্দরের সামনে থেকে। তারপরে আপনাকে ওখানে কে ধরলো? কারা ধরলো? ওরাই, ওই ল্যাবের লোকই আবার গ্রেফতার নাটক দেখালো যে আমাকে এখান থেকে গ্রেফতার করলো। আপনার সাথে কি এরকম ঘটনা ঘটেছে? জি, আমার ক্ষেত্রটা একটু ভিন্ন ছিল, চিত্রটা একটু ভিন্ন ছিল। আমি খুব সম্ভবত, আমরা তো ওইখানে আসলে সকাল হতো বুঝতে পারতাম, দিন মানে আমরা সকালটা বুঝতে পারতাম, কারণ ফজরে আজানে শুনে আমি সকাল ফিল আপনি করতাম। কতদিন পরে আপনি ছাড়া পেলেন এই বন্দিশালা থেকে? আমি 19 দিন পর। 19 দিন পরে কোথায় ছেড়ে দিল আপনাকে? 19 দিন পর ওরা আমাকে সর্বপ্রথম, আমি একটু সংক্ষেপে, মানে আমরা একদম শেষ পর্যায়ে আছি, আপনি 1 মিনিট সময় পাবেন। আচ্ছা, ওরা আমাকে 19 দিন পর যাত্রাবাড়ি বা সায়দাবাদ এখানে একটা হোটেলে নিয়ে বলল যে আমার সাথে আরেকজন লোক ছিল যে এর আগে 1 মাস যাবৎ গুম, আমি যখন অনলাইনে ছিলাম, তার নাম সাগর, তার সম্পর্কে আমরা গুম হয়েছে আমরা জানতাম, তো তার সম্পর্কে আমি লেখালেখি করতাম। তাকে আমি কখনো দেখিনি, চিনি না। তার পা একটা, সে একটু পায়ে প্রবলেম ছিল, তো ওই ছেলে সহ আমাকে দিয়ে বলল যে আপনারা এখানে চা খান। তো আমরা চা খান, ওই মুহূর্তে আমার চোখ খুলে দিছে। এর আগে তারা আমাকে ক্লিন শেপ টেপ করায় আনছে, 19 দিন আমার কোনো গোসল নাই, কোনো কিছু নাই। চা খাইতে বসলাম, এই সময় তারা র্যাবের কর্মকর্তা, পরে নাম আইডেন্টিফাই করছি, উনি মহিউদ্দিন ফারুকি, উনি এসে আমাদেরকে বলল যে এরা সরকার বিরোধী লেখালেখি করে, এদেরকে এখানে ধরা হয়েছে, এরা গোপন বৈঠক করতেছিল। আপনাকেও কি ওই মহিউদ্দিন ফারুকি? জি, যেটা বলছিলাম যে আমাকে যখন আবার গ্রেপ্তার নাটক দেখে নিয়ে আসার পরে এই প্রথম র্যাবের কোনো অফিসারের রুমে আমাকে চোখ খুলে ঢুকায়। তো যখন আমি ঢুকি তখন আমি নেম প্লেটটা একবার দেখে যাই যে মহিউদ্দিন ফারুকি, র্যাব 2 কোম্পানি কমান্ডার। তখন আমি বুঝলাম যে আমি র্যাব 2 বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে ছিলাম। ভিতরে ঢুকে দেখি এই সেই কুখ্যাত অফিসার যে আমাকে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে গিয়েছিল এবং বিমানবন্দরের সামনে একটু আগে গ্রেফতার নাটক শেখালো। না, আমার ক্ষেত্রে উনি মহিউদ্দিন ফারুকি, উনি তখন র্যাব 10-এ কোম্পানি সাব কোম্পানি কমান্ডার ছিল সম্ভবত, এবং আমার যেদিন ছেড়ে দেয় ওই দিন ওনার ওইখানে শেষ কর্মদিবস ছিল। তারপরে উনি র্যাব 2 এ চলে আসছে, র্যাব 2 এসে আবার আমাকে গুম করছে। মানে আপনাদের দুইজনের ঘটনা, এই গুমের ঘটনার সাথে উনি জড়িত, মহিউদ্দিন ফারুকি জড়িত। হ্যাঁ, এখন ওনার মতো তো আরো অনেক, উনি একা না, ওনাদের আরো দল ছিল, যেহেতু আমাকে অনেক জনের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং মার্চে যে আমাকে বিভিন্ন জন বিভিন্নভাবে অত্যাচার করছে। এখন তো আসার কথা হলো যে এখন তারা বিচারের মুখোমুখি। জি, মহিউদ্দিন ফারুকি, হ্যাঁ, আমরা সে এখন অ্যারেস্ট আছে। আমাদের গুম কমিশনে আমি আমার অভিযোগ দাখিল করছি, কিন্তু যেহেতু লোকবল ওদের সংকট, একটু আস্তে আস্তে কার্যক্রমগুলো আমরা জানি যে অনেক অভিযোগ জমা পড়েছে, 400-র মতো লোক যে তারা এখনো পর্যন্ত তারা টেস্টিফাই করতে পেরেছে, বাকিগুলিও করবে এবং সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে। তো আজকে আমরা এখানেই শেষ করি। আমি ছোট্ট 1 মিনিট শুধু অ্যাড করি যে এই গুম এবং জেল জীবনের পরে
মানে আমার জীবনে আরেকটা ট্র্যাজেডি আসছে যে আমি যেহেতু কোরিয়াতে ছিলাম, মানে আমি বিদেশ থাকা অবস্থায় আমার আম্মা মারা যায়। তো আমি আমার আম্মাকে একটা বারের জন্য দেখতে পারিনি, কারণ দেশে আমার তখন ওয়ারেন্ট মামলা মহিউদ্দিন ফারুকী। আমি জানি যে আমার আম্মার ক্যান্সার হয়ে মারা গেছে, কিন্তু আমি আসার অনেক চেষ্টা করেছি, ফ্যামিলি থেকে স্বাভাবিকভাবেই আসতে দেয় নাই। আমার আম্মাকে আমি শেষবারের মতো দেখতে পারিনি এই গুম এবং এই মিথ্যা মামলার জন্য। আমরা তো আপনার আমি এই আপনার প্রোগ্রামের মায়ের মাধ্যমে এবং আপনার সরকারের কাছে মায়ের জন্য আমরা দোয়া করছি, আপনার মাকে যেন আল্লাহ ভালো রাখেন, শান্তিতে রাখেন। আপনাকে শোক জানানোর ভাষা আমাদের আসলে জানা নেই। দর্শক, আমাদের এখানে যারাই আসেন তাদের নিজেদের জীবনে যেমন ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে গেছে, তেমনি তারা কেউ তাদের প্রিয় বাবা মাকে হারিয়েছেন অথবা অন্য কোনো আত্মীয়কে হারিয়েছেন। তো আমরা চাই এরকম মানবতা বিরোধী অপরাধের প্রত্যেকটি ঘটনার বিচার হোক। আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।